স্বাগত সংবাদ সন্ধ্যায়, সাথে আছি তাসনিমে জান্নাত অর্থী এবং আমি আলী আশরাফ। জানাবো বার্তা কক্ষের সর্বশেষ। সুরমা কুশিয়ারার পানি বাড়লেও সিলেটে বড় বন্যার ঝুঁকি নেই। উজানের ঢল নামলে তিস্তা অববাহিকায় আশঙ্কা। ভিসার শেষ দিনেও টিকিট পাননি মালয়েশিয়াগামী হাজারো কর্মী। বিমানবন্দরে চরম ভোগান্তি, উদ্বেগ উৎকণ্ঠা। জ্বালানির দাম বাড়ায় ক্ষুব্ধ মানুষ। নিত্যপণ্য সহ সব খাতে প্রভাবের শঙ্কা। জ্বালানি খাতে কর কমানোর দাবি। এবং বেনজিরের বিদেশ যাওয়ার তথ্য নেই বললেন কাদের। দুদক মামলা করলে গ্রেফতারের সিদ্ধান্ত নেবে আদালত। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। সিলেটে সুরমা কুশিয়ারা নদীর পানি বইছে বিপদ সীমার ওপরে। রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এই ধারা। তখন তিস্তা ধরেও নামতে পারে উজানের ঢল। তাতে অবনতি হতে পারে পরিস্থিতির। এদিকে সিলেটে বড় বন্যার ঝুঁকি দেখছে না পূর্বাভাস কেন্দ্র। তবে উত্তরে তিস্তা অববাহিকা নিয়ে তারা শঙ্কিত। বৃষ্টি কমায় পিয়াইন খোয়াই নদীর পানি বিপদসীমার নিচে। তবে সুরমা কুশিয়ারার উন্নতিতে লাগবে আরও কয়েকদিন। তাই উজানের ঢলে সিলেটের বন্যাকে বড় করে দেখছে না পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা বলছে, স্থানীয়ভাবে বৃষ্টি কমেছে, ভারতের চেরাপুঞ্জিতেও স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। তাই সিলেটে বড় বন্যার ঝুঁকি কম। দেশের উত্তর পূর্বাঞ্চলে যে নদীর পানি বৃদ্ধির যে প্রবণতা ছিল সেটি কিছুটা স্তীমিত হয়ে আসতে পারে এবং একটা স্থিতাবস্থা বিরাজ করতে পারে এবং আগামী 48 ঘন্টায় পানি কিছুটা হ্রাস পাওয়ারও সম্ভাবনা রয়েছে। এর ফলে আশা করা যাচ্ছে যে সিলেট জেলার যে বিদ্যমান বন্যা পরিস্থিতি রয়েছে সেটা আগামী 24 থেকে 48 ঘন্টায় উন্নতি লাভ করতে পারে। তবে উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা। রংপুরের কাউনিয়া গঙ্গাচড়ায় ভাঙছে নদী। উজানে সিকিম, আসাম, জলপাইগুড়িতে ভারী বর্ষণের আভাস দিচ্ছে ভারতের আবহাওয়া দপ্তর। বিশেষভাবে সতর্ক করা হয়েছে সিকিমকে। অন্যদিকে রংপুর, লালমনিরহাট, নীলফামারীতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ঢাকার আবহাওয়া অফিস। তো সিলেট, রংপুর এই অঞ্চলগুলোতেই না, এর বাইরে ভারতের যে উত্তরের লাগোয়া অংশগুলো আছে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি আছে, যার ফলে এই বৃষ্টিপাতটাই কিন্তু বাংলাদেশে এর ফ্লোটা প্রবাহিত হচ্ছে। বাংলাদেশের উত্তরাংশে যে ভারতের লাগোয়া অংশ, এই অংশগুলোতে বৃষ্টিপাত আরও 7-8 দিন অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণের প্রভাবে উজানের ঢল রোববার নাগাদ তিস্তা ধরে ভাটিতে চলে আসার শঙ্কা করছে পূর্বাভাস কেন্দ্র। তেমন হলে নাজুক হতে পারে পরিস্থিতি। দেশের উজানে ভারতের আসাম এবং সিকিম অংশে বৃষ্টিপাত প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টাতেও ভারতের আসাম, সিকিমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর ফলে তিস্তা নদীর পানির বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানাচ্ছে, 3রা জুন পর্যন্ত উত্তরের ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি বাড়ার ধারা অব্যাহত থাকবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্মী ভিসায় মালয়েশিয়া যাওয়ার সময় শেষ হচ্ছে মধ্যরাতে, কিন্তু এখনও ফ্লাইটের টিকিট পাননি প্রায় 31,000 কর্মী। ফলে অনেকটাই অনিশ্চিত তাদের যাত্রা। এদিকে উৎকণ্ঠায় থাকা কর্মীদের ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ অবস্থায় ক্ষোভ, অনিশ্চয়তা ও হতাশার কথা জানিয়েছেন কর্মীরা। মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে 2 দিন আগে ঢাকা এসেছেন নাটোরের হৃদয় ও নারায়ণগঞ্জের জসিম। তবে এজেন্সির প্রতারণার শিকার হয়ে ভোগান্তিতে তারা। 2 দিন আগে ফ্লাইট থাকলেও এখনও টিকিট পাননি তারা। তাদের অভিযোগ, আগেও 2বার ফ্লাইটের তারিখ দেওয়া হয়েছিল। 3য়বার বিমানবন্দরে অপেক্ষা করতে বলা হয়েছে এজেন্সির পক্ষ থেকে। আমাদের এজেন্ট এখানে আসতে বলছে যে তোমরা এয়ারপোর্টে যা রেডি হও, তোমাদের টিকিট নিয়ে আমরা আসতেছি। এখানে আসার পর আমাদের এজেন্ট এখনও আসে নাই, আর কি বলতেছে যে এখন হবে না, বিকেল 5টায়, এরকম বিভিন্ন অজুহাত দিতেছে। আমাদের দালাল মনে হয় আমাদের নিতে পারবে না, শুধু মিথ্যা আশ্বাস দিচ্ছে। এখনও ওরা মিথ্যা আশ্বাস দিচ্ছে। হৃদয় জসিমের মতো হাজারো মালয়েশিয়াগামী কর্মীরা শুক্রবার সকাল থেকে ভিড় করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চয়তাই তারা। আজকে সকাল 12টায় ফ্লাইটের কথা বলেছে, তাও দিনে। গতকাল রাত আমাদের 1টার সময় ফ্লাইটের কথা, তাও দিনে। দিনায় এখন আবার বলতেছে সন্ধ্যা 6টায়। কথা সন্ধ্যা 6টায় হবে, তোমরা সন্ধ্যা 6টা পর্যন্ত অপেক্ষা করো। আমরা মানুষ ভাই, আমাদের লাইফের একটা সমস্যা হয়ে গেছে, দাঁড়ায় গেছে এই জায়গায়। আমরা লাইফে কি করব আমরা ভেবে পাচ্ছি না।
কিছু কর্মীর অভিযোগ টিকিট পাইয়ে দিতে তাদের কাছ থেকে 3 গুণ পর্যন্ত টাকা বেশি নেওয়া হয়েছে। যেটা হলো 95 ওটা 1,30,000 করছে, আর যেটা হলো 40,000 এটা 1,20,000 করছে। 99 টিকিটের দাম 40 থেকে 50,000 টাকা, আর এখানে সিন্ডিকেট আমাদের থেকে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। তারপরে আমাদের কোনো টিকিটে কোনো ব্যবস্থা নেই। সংকট সমাধানে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি কর্মীদের। মালয়েশিয়া যাওয়ার সময় বাড়ানো অথবা টিকিটের ব্যবস্থা করারও দাবি তাদের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, বিমানের পক্ষ থেকে যে ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে তার সবগুলো টিকিট ঠিকমতো বিক্রি হয়েছে কিনা? আমরা আসলে যেটি দেখেছি খালি চক্রে, যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে যে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, সেখানে যে 271 জন যাত্রী টিকিট দেওয়ার কথা, তার মধ্যে আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে কয়েকটি এজেন্সিকে তাদের যাত্রীদেরকে টিকিট বিতরণ করতে। তবে আমরা ধারণা করছি যে আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে 271টি আসন তার সবকটি পূরণ হয়ে গেছে, যদিও এ বিষয়ে বিমানের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য আমরা পাইনি। এটা হলো একটি বিষয়। এবং আজকে যারা এই বিমানবন্দর অপেক্ষমান আছেন মালয়েশিয়াগামী যাত্রী, তার মধ্যে আগে থেকেই যে তথ্য আমরা যেটি জেনেছি যে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে আজকে 1500 যাত্রী এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 271 জন সহ মোট 1771 জন যাত্রী আজকে 8টি ফ্লাইটের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার কথা কর্মী। তবে নতুন করে কোনো কর্মীকে আমরা এখানে টিকিট পেতে দেখিনি। সকাল থেকে যারা এই বিমানবন্দর অপেক্ষমান আছেন তাদের এজেন্সির জন্য যে তারা টিকিট নিয়ে আসবেন, এখন অনেক অপেক্ষা করছেন। মালয়েশিয়াগামী আরেকটি ফ্লাইট মালয়েশিয়ান এয়ারলাইন্স রাত 10:30টায় ছেড়ে যাবে, তার জন্য যাত্রীরা আসছেন টিকিট নিয়ে। তবে এই যাত্রীরা আগে থেকেই টিকিট পেয়েছেন এবং সেই টিকিট অনুযায়ী তারা বিমানবন্দরে এসেছেন এবং তারা যাচ্ছেন। তবে সকাল থেকে যারা অনিশ্চয়তার মধ্যে ছিলেন তারা আসলে অনিশ্চয়তার মধ্যেই আছে। নতুন করে আমরা কাউকে টিকিট পেতে দেখিনি। এই বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সুনির্দিষ্টভাবে কিছু যে এই যাত্রীরা আসলে টিকিট পাবেন কিনা বা আসলে তাদের কোনো বুকিং আজকে আদৌ হবে কিনা। একটি বিষয় যে আমরা আসলে জানি যে 2 থেকে 3 গুণ দামে তারা টিকিট কিনেছেন এবং এমনও দেখেছি যে একজন ব্যক্তি 2বার করে টিকিট কিনেও তিনি মালয়েশিয়ার ফ্লাইট পাননি। এবং বিএমইটির এক্ষেত্রে বিএমইটির ম্যাপ পাওয়ার অর্থাৎ বিএমইটির যে ছাড়পত্র বিদেশ যাওয়ার আগে সেটি পেতেও শেষ মুহূর্তে তাদেরকে ভোগান্তি পোহাতে হয়েছে। সব মিলিয়ে প্রায় 30,000-এর বেশি যাদের হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে টিকিট জটিলতার কারণে তারা যেতে পারছেন না। একটি বিষয় বাংলাদেশের আরেকটি বিষয় জানাবেন, এই যে শ্রমিকরা যে অভিযোগ করছেন এজেন্সির বিরুদ্ধে, এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? এ বিষয়ে আমি যেটা বললাম যে কর্তৃপক্ষ আসলে সেভাবে সুদুত্তর দিতে পারছে না যে আসলে এজেন্সিগুলোর কি করণীয়। এ বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী যেটি বলছেন যে তিনি সমস্যার সমাধান করবেন বা অচিরেই আসলে মালয়েশিয়ার দরজা খুলে যাবে, কিন্তু সুনির্দিষ্ট করে যে তথ্য আসলে কর্মীদেরকে আশা যোগাতে পারে। কারণ আপনি জানেন এখানে 31,000-এরও বেশি কর্মী আছেন যাদের ভিসা হয়েছে কিন্তু টিকিটের কারণে যারা যেতে পারছেন না, এবং এই প্রতি যাত্রী আসলে কমপক্ষে 4 লাখ টাকা পর্যন্ত খরচ করেছেন এবং শেষ মুহূর্তে এই টাকা 6 লাখ টাকা পর্যন্ত পড়ছে। এই বিপুল পরিমাণ যে আর্থিক ক্ষতি এই মানুষেরা মুখোমুখি হচ্ছেন বা এই অসচ্ছল মানুষেরা, এর সমাধান আসলে কি হবে তার সুনির্দিষ্ট কোনো আশ্বাস বা সমাধান কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত দেওয়া হয়নি। এই ছিল এখান থেকে সবশেষ। বিমানবন্দর থেকে জানাচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। জুলাইয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা সহ কয়েকটি সমঝোতা সই ও চুক্তি হতে পারে। সূচি চূড়ান্ত করতে সোমবার বেইজিংয়ে বৈঠকে বসছেন দুই দেশের পররাষ্ট্র সচিব। মাসুদ বিন মোমেন জানান, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে পাইলট প্রকল্পের অগ্রগতির ওপর জোর দেওয়া হবে। আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পর গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ GDI ও গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ GSI এ যুক্ত হতে আগেই বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে চীন। 2022 সালে চীনা পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে আনুষ্ঠানিক প্রস্তাবও দেওয়া হয়, তবে তখন সরকার জানায় জাতীয় নির্বাচনের আগে কোনো জোটে যোগ দিতে চায় না ঢাকা।
জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় আলোচনার টেবিলে উঠতে পারে জিটিআই ও জিএসআই ইস্যু। শীর্ষ পর্যায়ের এ সফরে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা, সবুজ ও নিম্ন কার্বন উন্নয়ন এবং বন্যা মৌসুমে ব্রহ্মপুত্র নদীর জলীয় তথ্য সরবরাহ বিষয়ে ঢাকা বেইজিং সমঝোতা স্মারক সই হতে পারে। সোমবার বেইজিংয়ে দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর সফরসূচির পাশাপাশি চুক্তির বিষয় চূড়ান্ত করা হবে। তবে ন্যাচারালি ভিজিট হলে তো অনেক কিছু হতে হবে, এটা নিয়ে আমরা কাজ করছি। পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে বেইজিংয়ের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং। আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধানে ত্রিদেশীয় উদ্যোগ বাস্তবায়নে গুরুত্ব দেবে ঢাকা। চীন আমাদেরকে সহযোগিতা করছিল আমাদের যে পাইলট রিপ্যাট্রিয়েশন, তো সেটা যে এখন থমকে গেছে, সুতরাং চীনের যতটুকু লেভারেজ আছে উইথ দ্য মিয়ানমার গভর্নমেন্ট অ্যান্ড অলসো দ্য আরাকান আর্মি যদি থেকে থাকে, তাহলে সেইটা ব্যবহার করে যাতে ওই সিচুয়েশনটাকে তারা দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারে, সেই রিকোয়েস্ট আমি করব এবং তাদের কি প্ল্যান আছে সামনে সেটাও আমি জানার চেষ্টা করব। এছাড়া দুদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো সহ চীনা অর্থায়নে আটকে থাকা প্রকল্প দ্রুত বাস্তবায়নেও জোর দেওয়ার কথা জানান পররাষ্ট্র সচিব। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানির দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। তারা বলছেন এর প্রভাবে নিত্যপণ্যের দাম আরও বাড়বে। এছাড়া শুধু পরিবহন নয়, অন্যান্য সব খাতেই পড়বে এর প্রভাব। মূল্যস্ফীতি এড়াতে জ্বালানি খাতে কর কমানোর পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এবার প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬০ টাকা ৭৫ পয়সা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। পেট্রোল ও অকটেনের দাম বেড়েছে লিটারে ২.৫ টাকা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে মার্চ থেকে জ্বালানির স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম ২ দফায় দাম কমার পর দাম বাড়ল ২ দফা। ভোক্তারা বলছেন বাজারে এমনিতেই নিত্যপণ্যের দাম চড়া, এর মধ্যে আবারও জ্বালানির দাম বাড়ায় জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে, সংসার চালানোই কঠিন হয়ে পড়বে। মাঝখানে বাড়ায়, তারপরে আবার ৫ টাকা কমাইছে, না কয়টা ৪ টাকা কমাইছিল, তারপরে কিছুদিন যাইতে আবার বাড়ায় দিছে। এটা অবশ্যই তো আমাদের যারা আর কি আমরা আর কি মিডল ক্লাস ফ্যামিলি অবশ্যই প্রভাব পড়বে। আপনার একটা জিনিস দাম বাড়ায় দিল ৩ টাকা, বাড়ায় দিয়ে দেখাই দিল ওইখানে ১ টাকা কমাই দিল, আবার কিছুদিন পর সেই জায়গায় চলে গেল। তার মানে ওই জায়গা কিন্তু নিয়েই নিল। তেলের দাম বাড়লে দেখা যাবে সব কিছুর দামই বাড়বে। ২.৫ টাকা বাড়ছে তেলের দাম, বাস ভাড়া দেখেন কত বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারের তুলনায় এখনও দেশে জ্বালানির দাম অনেক বেশি, তাই এ খাতে কর কমিয়ে দাম সমন্বয় করা হলে মূল্যস্ফীতি কমে আসবে। আন্তর্জাতিক বাজারে যে দামটা আছে এবং এখানে যে দামটা ফিক্স করা হয় প্রথম থেকে, এটা এখানে বেশ বেশি, মানে প্রায় ১৫ টাকার মতো বেশি, যেটা সরকার একটা রাজস্ব আয় হিসাবে এখান থেকে তারা গ্রহণ করছে। কমোডিটির উপরে সরকারের কোনো রকমের ট্যাক্স থাকা উচিত না, কারণ এটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট কমোডিটি, যেটার সাথে এই মূল্যস্ফীতির একটা বিরাট সম্পর্ক আছে। এবার নতুন জ্বালানির দাম কার্যকর হবে ১ জুন থেকে। এর আগে সবশেষ গত ৩০ এপ্রিল ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১ টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম লিটার প্রতি ২ টাকা ২৫ পয়সা করে বাড়ানো হয়। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাবেক আইজিপি বেনজির আহমেদ গ্রেফতার হবেন কিনা দুর্নীতি দমন কমিশন দুদক মামলা করলে তা আদালত দেখবে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, বেনজির আহমেদের দেশত্যাগ ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিষয়টি তার জানা নেই। সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্প্রতি আলোচনায় সাবেক আইজিপি বেনজির আহমেদ। আদালতের নির্দেশে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, পাশাপাশি তদন্ত নেমেছে দুদক। পারফেক্ট ডেমোক্রেসি পৃথিবীর কোথাও। শুক্রবার ধানমন্ডির কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, প্রভাবশালী যেই হোক কোনো ছাড় পাবেন না। এ সময় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির গ্রেপ্তার হবেন কিনা এ প্রশ্নের জবাবে জানান, দুদক যদি মামলা করে তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে।
জেলে পাঠাবে, এটা তো প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে, বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতেই হবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সময় দুর্নীতির আখড়া ছিল হাওয়া ভবন, কিন্তু বিএনপি সরকার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রশ্রয় দিয়েছে। বিএনপি দেশের গণতন্ত্র ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল বলেও অভিযোগ কাদেরের। বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে, তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। গণতন্ত্রকে তারাই ধ্বংস কিনারায় নিয়ে গিয়েছিল এবং নির্বাচন ব্যবস্থার তামাশায় পরিণত করেছিল। এখন তাদের মুখে গণতন্ত্রের বুলি ভূতের মুখে রান্না। বিশ্বের কোনো দেশে নিখুঁত গণতন্ত্র নেই এবং অনেক দেশের চেয়ে বাংলাদেশের গণতন্ত্র ভালো বলেও দাবি করেন ওবায়দুল কাদের। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে মৌসুমি ফলের দাম বাড়ছেই। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে আমের দাম কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। লিচু প্রতি শ বিক্রি হচ্ছে মানভেদে 350 থেকে 550 টাকায়। বিক্রেতারা বলছেন, ঘূর্ণিঝড় রিমালের জেরে সরবরাহ ঘাটতিতে বেড়েছে ফলের দাম। নগরীর বিভিন্ন বাজারে আসছে মৌসুমি ফল লিচু ও আম। চাহিদা অনুযায়ী কিনছেন ভোক্তারা, তবে দাম নিয়ে রয়েছে অসন্তোষ। গেল সপ্তাহে মানভেদে প্রতি কেজি আম ছিল 90 থেকে 100 টাকা, যা এখন বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। অথচ গত বছর একই সময়ে আমের দাম ছিল কেজিতে 60 থেকে 110 টাকা। এবার লিচুর দামও বেড়ে প্রতি শ বিক্রি হচ্ছে মানভেদে 350 থেকে সর্বোচ্চ 550 টাকায়। কাঁঠালের সরবরাহ এখনো কম। গত এক সপ্তাহ আগের থেকে 150 টাকা 100 টাকা পার শত বেশি। আর এখন তো লিচু আমের দাম থাকার কথা কম, এখন আমের দাম বেশি। আম 140 টাকা 130 টাকা কেজি। যারা চাষ করতেছে, যারা পাইকার, তারা কিন্তু 1 টাকা পার পিস পাচ্ছে, আর আমরা ঢাকা থেকে 4 টাকা পার পিস কি কিনে খাচ্ছি। হ্যাঁ, মাঝখান থেকে 2 টাকা কি। দাম বাড়ার কারণ হিসেবে ঘূর্ণিঝড় রিমালকে দায়ী করছেন বিক্রেতারা। তাদের দাবি, ঝড় বৃষ্টিতে সরবরাহে ঘাটতি দেখায় বেড়েছে ফলের দাম। এই ঝড়টা হওয়ার পরে অনেক লিচু ক্ষতি হয়ে গেছে, বাগান অনেক লিচু নষ্ট হয়ে গেছে। তো এখন থেকে মুখামি বর্তমানে আমার কিনা লাগে 400 টাকা কিনা লাগে। আম বলে আপনার 120 টাকা পাইকারি কিনতে আছে, ক্ষেত্রেরা বিক্রির কথা আছে প্রায় 150-140 টাকা। এদিকে মৌসুমি ফলের চাহিদা বাড়ায় কমেছে অন্যান্য ফলের দাম। প্রতি কেজি সবুজ আপেল 270 টাকা, লাল আপেল 230 টাকা, মাল্টা 200 থেকে 230 টাকা, কমলা 350 টাকা ও আঙ্গুর 500 থেকে 600 টাকায় বিক্রি হচ্ছে। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কথা ছিল, উন্নত চিকিৎসার জন্য আর বিদেশ যেতে হবে না, বিশ্বমানের সেবা মিলবে বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে। তবে উদ্বোধনের 1.5 বছর পরেও সেই স্বপ্ন কাগজ কলমে। নিয়োগে অনিয়ম সহ নানা সংকটে ঘুরপাক খাচ্ছে এই হাসপাতাল। অলস পড়ে থেকে নষ্ট হওয়ার ঝুঁকিতে আইসিইউ, ল্যাব ও অপারেশন থিয়েটার সহ প্রায় 500 কোটি টাকার যন্ত্রপাতি। সমস্যার সুরাহা কবে, সে বিষয়ে কিছু বলতে পারছেন না নতুন উপাচার্য। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসা নিতে যান দেশের লাখো মানুষ। দেশের বাইরে চলে যায় হাজার কোটি টাকার বেশি। আর তা বন্ধ করতেই বাংলাদেশ সরকার দেশে এমন একটি হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে যা হবে বিশ্বমানের। আর সেই হাসপাতালটি বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতাল। নান্দনিক নির্মাণশৈলী আর অত্যাধুনিক প্রযুক্তিতে গড়া সুপার স্পেশালাইজড হাসপাতাল। ভেতরে গেলে মুগ্ধ হবেন যে কেউ, তবে চমকে যেতে পারেন এই দেখে যে রোগীর চাপ নেই। অথচ এর উদ্বোধন সেই 2022 সালের সেপ্টেম্বরে। 750 বেডের হাসপাতাল, তবে রোগী ভর্তি 50-এরও কম। 2টি ভিভিআইপি, 18টি ভিআইপি সহ প্রায় সব কেবিনই ফাঁকা। প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি এদের জন্য আলাদা সুট আছে, সেখানে তারা চিকিৎসা নেবে এবং দেশের উচ্চবিত্ত লোকজন একটা গুড এনভায়রনমেন্ট, সেখানে তারা চিকিৎসা নেবে। তো সেটা তো হলো না। 5 কেন্দ্রের অধীনে চালু 14টি বিভাগ, তবে আলোর মুখ দেখেনি 100 বেডের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগ। অত্যাধুনিক এই আইসিইউতে বেড 100, 1.5 বছরই ফাঁকা। অথচ অন্য হাসপাতালে আইসিইউ বেডের জন্য ভয়াবহ হাহাকার।
MRI, সিটি স্ক্যান ও এক্স-রে মেশিনের ব্যবহার নেই বললেই চলে। প্যাথোলজি ল্যাবেও পরীক্ষা নিরীক্ষা কম। প্রায় 500 কোটি টাকার উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি অলস পড়ে আছে দিনের পর দিন। দক্ষিণ কোরিয়ার এক প্রকৌশলীকে দেখা গেল সেসব ঠিক আছে কিনা পরীক্ষা নিরীক্ষা করতে। যেহেতু ইনস্টল হয়ে পরবর্তীতে রানিং হয় নাই, সুতরাং যখন রানিং হয়ে যাবে তারপরে যদি আমরা বন্ধ রাখি সেক্ষেত্রে প্রবলেম হওয়ার সমস্যা আছে। বাট যেহেতু আমরা ইনস্টল হয়েছে বাট আমরা রানিং করি নাই, সুতরাং এটা আপাতত, তবে দীর্ঘদিন পরে থাকলে তো একটা মেশিন নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই যায়। আউটডোর সেবাতেও নেই গতি। অনেক চিকিৎসক বসেন না নিয়মিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দিয়ে দেখানো হচ্ছে রোগী, এতে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস। অভিযোগ উঠেছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগের উপাচার্য কাজের চেয়ে প্রচারে মনোযোগী ছিলেন বেশি। জনবল নিয়োগেও আছে দুর্নীতির অভিযোগ। নতুন উপাচার্য বলছেন সব সংকট চিহ্নিত, তবে বলতে পারছেন না কবে মিলবে কাঙ্ক্ষিত সেবা। মানুষ যে কারণে বিদেশের বাইরে চলে যায় সেটা যেন এখানে সেই চিকিৎসা পায়, সেই ব্যবস্থা করতে হলে আমরা সেটাকে করেছি যে এখানে কনসালটেন্ট বেসড আমরা হাসপাতাল করতে চাই। ধাপে ধাপে আমরা এটাকে উদ্বোধন করতে চাই। আমি তো বলতে পারবো না যে আগামী 2 মাস পরে পূর্ণদমে চলবে। এদিকে বিশেষায়িত এই হাসপাতাল নির্মাণে স্বল্প সুদে 1000 কোটি টাকার বেশি ঋণ দিয়েছে দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক, আর তা পরিশোধ শুরু হবে 15 বছর পর। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাপক সাড়া পেলেও চালুর মাত্র 52 দিনের মাথায় চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন বন্ধ করার পেছনে বাস মালিকদের কারসাজি দেখছেন যাত্রীরা। রেলের পক্ষ থেকে ইঞ্জিন, লোকোমাস্টার ও জনবল সংকটের অজুহাত দেখানো হলেও তা মানতে নারাজ তারা। এদিকে মানুষের চাপের মুখে আসন্ন ঈদে এই রুটে ট্রেন চালানোর আশ্বাস দিয়ে দায় সারছেন রেল কর্মকর্তারা। 2023 সালের 11 নভেম্বর চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ঢাকা থেকে ট্রেন চললেও চট্টগ্রাম থেকে ট্রেন না থাকায় ক্ষোভ ছিল যাত্রীদের। আন্দোলনের মুখে ঈদ উল ফিতর উপলক্ষে 8 এপ্রিল চালু হয় চট্টগ্রাম কক্সবাজার ট্রেন। তবে মাত্র 52 দিনে বন্ধ হয়ে গেল ট্রেনটি। কর্তৃপক্ষের দাবি, ইঞ্জিন ও লোকবল সংকটের কারণে বন্ধ হয়েছে এই ট্রেন। লোকোমোটিভে কিছু যান্ত্রিক বিকলতা, কিছু বিষয় আছে, এর মধ্যে আমরা এগুলা কেটে উঠতে সক্ষম হব। এটা ইনশাল্লাহ এটা ঈদের আগেই আবার আমরা শুরু করব। রেলওয়ের তথ্য মতে 52 দিনে এই রুটে চলেছেন 54,814 জন যাত্রী, আয় 1,04,41,000 টাকা। এরপরও বন্ধ ট্রেন। যাত্রীদের ক্ষোভের মুখে ঈদুল আজহায় ট্রেন চালানোর আশ্বাস কর্মকর্তাদের। 9টা ইঞ্জিনের একটা গ্যাপ তৈরি হয়েছে, যার কারণে নতুন ট্রেন চাহিদা থাকা সত্ত্বেও চালানো সম্ভব হচ্ছে। ঈদুল ফিতরে স্পেশাল ট্রেন হিসেবে চলছে, এতদিন চেষ্টা করা হয়েছে, এখন সাময়িকভাবে বন্ধ হয়েছে, আগামী ঈদে আবার স্পেশাল ট্রেন হিসেবে চলবে। এদিকে এই রুটে ট্রেন চালুর পর যাত্রী সংকটে ভাড়া কমাতে বাধ্য হয় বাস মালিকরা। তাই ট্রেন বন্ধের পেছনে বাস মালিকদের যোগ সাজশ দেখছেন যাত্রীরা। বন্ধ করে দেওয়াতে এখন মানুষের ভোগান্তিটা বেড়ে গেছে। যদি 2টা ট্রেন চালু হয়ে যায় তাহলে ট্রেনের দিকে মানুষ ধাবিত হবে এবং আমাদের ওনাদের যে বাস মালিক শ্রমিকদের যে ইনকাম, ওই ইনকামটা কমে যাবে। এই জন্য ওনারা এটা বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা করতেও পারে। ঢাকা কক্সবাজার রুটের 2টি ট্রেনের প্রতিটিতে চট্টগ্রাম স্টেশনের জন্য বরাদ্দ 115টি করে আসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।